রিপোর্ট বলছে আপনি প্রেগনেন্ট, আপনি মা হতে চলেছেন। কথাটা শোনা মাত্র অলির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পুরা দুনিয়া কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। অলি শব্দ করে কেঁদে উঠলো। ডক্টর, এসব আপনি কি বলছেন? আপনার কথা ভুল হচ্ছে। ডক্টর অলির দিকে তাকিয়ে একটা শ্বাস ফেললো। অলির চেহারা দেখে তার মায়া হচ্ছে। কি মিষ্টি দেখতে মেয়েটা। অলি, আপনি বলতে চাইছেন প্রেগনেন্ট হওয়ার মতো তেমন কিছু আপনার সাথে হয়নি? আপনি তাহলে শিওর হওয়ার জন্য আল্ট্রাসাউন্ড করতেই পারেন। অলির চিবুক বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কিভাবে তার বাবা মায়ের সামনে যাবে? ডক্টর প্লিজ আমার বাবা মাকে এসব বলবেন না। আমি বাচ্চাটা ফেলে দিতে চাই। সেটা সম্ভব নয় অলি, আপনি এখনো অ্যাডাল্ট নন। অ্যাবর্শন করা বেআইনি। তার উপর আপনি আবার আনম্যারিড। আমার মনে হয় বিষয়টা আপনার বাবা মাকে জানানো উচিত। তারপর ওনারা যদি অ্যাবর্শন করতে চায় তাহলে একটা উপায় আছে। যদি বাচ্চাটা বাবার বিরুদ্ধে রেপ কেস করেন তাহলে কোর্ট থেকে অ্যাবর্শন করার পারমিশন দিয়ে দিবে। এত জটিল কথা অলি সহ্য করতে পারলো না। প্রচন্ড মানসিক চাপ আর অসুস্থতা জনিত কারণে সে আবারও জ্ঞান হারালো। একজন নার্স এগিয়ে এসে অলিকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচালো। ডক্টর আরেকজন নার্সকে বলল ওনার বাবা মাকে ডেকে আনুন। আসমা বানু আর লিয়াকত হুসাইন চিন্তিত মনে বাইরে বসেছিল। তখনই নার্স তাদেরকে ডাক দিল। তারা ডক্টরের কাছে যেতেই ডক্টর একটা শ্বাস ফেলে বলল, ব্যাপারটা অনেক বেশি সেন্সিটিভ, তবু আপনাদের জানার অধিকার আছে। আসমা বানু মেয়েকে জড়িয়ে ধরলো। তার এবার কান্না পাচ্ছে। লিয়াকত হুসাইন স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, বলুন কি হয়েছে আমার মেয়ের? উনি প্রেগনেন্ট। কথাটা শোনা মাত্র আসমা বানু আর লিয়াকত হুসাইন ভীষণ অবাক হয়ে গেলেন। সেই সাথে তাদের অনেক লজ্জাও করছে। আপনি শিওর ডক্টর? মানে আপনার কোনো ভুল হচ্ছে না তো? ডক্টর নার্সের উদ্দেশ্যে বলল, ওনার আল্ট্রাসাউন্ড করার ব্যবস্থা করুন, আমি নিশ্চিত হতে চাই। অলিকে সচেতন অবস্থায় বেডে শোয়ানো হলো। লিয়াকত হুসাইন বাইরে এসে দাঁড়ালেন। তার মধ্যে একই সাথে রাগ, চিন্তা, লজ্জা সব অনুভূতি কাজ করছে। আসমা বানুর চেহারা থমথম করছে। যদি সত্যি অলি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে বলে ভেবে রেখেছে সে। আল্ট্রাসাউন্ড করার সময় ডক্টর নিশ্চিত হয়েছে অলি প্রেগনেন্ট। বেবির হার্টবিটও এসে পড়েছে। শি ইজ 10 উইকস এন্ড 2 ডেজ প্রেগনেন্ট মিসেস হুসাইন। কথাটা শোনা মাত্র আসমা বানু নিজেকে সামনে নিল। হসপিটালে বসে সে সিন ক্রিয়েট করবে না, যা করার বাড়িতে গিয়েই করবে। অলির চোখে মুখে পানি ছিটানোর কিছুক্ষণ পরই অলির জ্ঞান ফিরে। অলি শুধু কেঁদেই যাচ্ছে। আসমা বানু সমস্ত রিপোর্ট আর অলিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। লিয়াকত হুসাইন কিছু জিজ্ঞেস করতে গেলে আসমা বানু গম্ভীর মুখ দেখে কিছু বলা সাহস পায় না। অবশ্য সে বুঝেই গেছে ডক্টর ভুল বলেনি। বাড়িতে আসার পর অলি ভাবে তার মা বুঝি তাকে মারধর করবে, কিন্তু না। আসমা বানু স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করে বাচ্চাটার বাপকে। অলি চুপচাপ বসে রইল। তখনই আসমা বানু চিৎকার করে উঠলো, বলছিস না কেন চরিত্রহীন মেয়ে, কার পাপ পেটে ধরেছিস? আসমা বানুর চিৎকার শুনে অলি কেঁপে ওঠে। আসমা বানু উঠে এসে অলির গালে থাপ্পড় বসিয়ে দিল। আরো মারতে যাবে তার আগে লিয়াকত হোসাইন এসে আটকায়। তুই কি ভেবেছিস চুপচাপ থেকে লাঙের সাথে পালিয়ে যাবি? জীবনেও না। তার আগে আমি তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। অলি কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। লিয়াকত হোসাইন মেয়ের জন্য চিন্তিত হয়ে পড়লেন। আসমা বানু নিজের সেন্সেই নেই, সেজন্য এভাবে বলে ফেলেছে। কিন্তু অলি তো ভীষণ অভিমানী মেয়ে, যদি উল্টাপাল্টা কিছু করে বসে তখন কি হবে? লিয়াকত হোসাইন অলির দরজার সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো। অলি বেরিয়ে আয়, তোর মায়ের মাথা ঠিক নেই, আমরা একসাথে বসে সমস্যার সমাধান করব, তুই বেরিয়ে আয় আম্মু। আসমা বানু কাঁদতে লাগলো। সেও এসে অলিকে ডাকতে লাগলো, অলি বেরিয়ে আয়, তোকে মারবো কাটবো যা করার আমি করব, আমি তোর মা বলছি তুই বেরিয়ে আয়। অলি কাঁদতে কাঁদতে সিলিং ফ্যানের সাথে ওড়না এক প্রান্তে বাঁধছে। সে ওড়না আরেক প্রান্ত গলায় পেঁচাতে তার মা বলে ওঠে, অলি তুই মরে যাবি কেন বল? তোর যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমাদের সেটা বল, আমরা তার সাথে তোর বিয়ে দেব। লিয়াকত হোসেন কাঁদতে কাঁদতে বলল, আসমা তুমি চুপ করো, আমি জানি আমার মেয়ের তেমন কিছুই নেই, হয়তো এমন কিছু আছে যেটা মেয়ে আমাদের বলতে চেয়েও পারেনি, হয়তো কেউ আমাদের মেয়ের সাথে ফোর্সফুলি কিছু করেছে। কথাটা শুনে আসমা বানু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সেই সহজ ভাবনাটা তার মাথায় আগে আসেনি কেন? সে কেন অলিকে নিয়ে আজে বাজে চিন্তা করেছে? আসমা বানু এবার নিজের চোখ দুটো মুছে গম্ভীর কণ্ঠে বলল, অলি তুই যদি মরে যাস তার তো কিছু যায় আসবে না, তোর সাথে সাথে আমরাও মরে যাব মা। কিন্তু যে শয়তান তোর এত বড় সর্বনাশ করলো সে দিব্যি বেঁচে থাকবে, মৃত্যু তো তার প্রাপ্য, তুই তো নিষ্পাপ মা, তুই বেরিয়ে আয় মা, তুই কেন মরবি? পারলে ওই মেয়েটাকে মারবি। অলি শেষ মুহূর্তে এসে নিজের সিদ্ধান্ত পাল্টে ফেললো। তার মা ঠিকই বলেছে, সে কেন মরে যাবে? সে তো কোনো ভুল করেনি, যার জন্য তাকে এইরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে সে তার জীবনে নরক করে তুলেছে। একবার নয়, তাকে সে বারবার মৃত্যুর যন্ত্রণা ভোগ করাবে। আর তার বাবা মা তো তাকে ভুল বোঝেনি, সেক্ষেত্রে তার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আরো অনেক রাস্তা আছে। অলি নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দিল। অলিকে দেখে আসমা বানু তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। লিয়াকত হুসাইন নিজের চোখ জোড়া মুছে জিজ্ঞেস করলো, ছেলেটা কে অলি? তিশা আপুর ফুফাতো ভাই আলবি তাসনিম মির্জা। নামটা শুনে লিয়াকত হোসেন আর আসমা বানু দুজনেই চমকে যায়। লিয়াকত হোসেন বলল, সেদিন তো আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে শাহনাজ বেগম অনেক কথা শুনিয়েছিল, সেজন্যই বলে চোরের মায়ের বড় গলা। আসমা বানু অলিকে ছেড়ে দাঁড়ালেন। তারপর কিছুক্ষণ পর বলে উঠলেন, আমাদের এখন তাদের বাড়িতে যাওয়া উচিত। লিয়াকত হোসেন বলল, কি বলবো আমরা তাদের? কেন তাদের বাড়িতে যাব? আমাদের তো পুলিশের কাছে যাওয়া উচিত। আমার মেয়ের সাথে এসব করে কি পার পেয়ে যাবেন নাকি? আসমা বানু একটা শ্বাস ফেলে বলল, ভুলেও যেও না, ওনারা অনেক বিত্তবান, সেই সাথে ছেলেদের ক্ষেত্রে এসব মামলা করলে তাদের মান সম্মানের কিছুই হয় না। অন্যদিকে এসব কথা সরাসরি হয়ে গেলে এই সমাজে আমাদের টাকাটাই
বাঁচাই মুশকিল হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে আমরা আর বেঁচে থাকতে পারবো না। কথাটা তেতো হলেও লিয়াকত হোসেন জানে কথাটা সত্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা বলো যে আমরা সেখানে গিয়ে কি করব? আমরা অলির সাথে তাদের ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কথাটা শুনে অলি ভীষণ চমকে যায়। মা, এসব কি বলছো? উনি একজন রেপিস্ট যে আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাকে আমি কি করে বিয়ে করব? তাহলে তুই কি করতে চাস বল? মা, আমি ওনার নামে কেস করতে চাই, ওনাকে জেলের ভাত খাওয়াতে চাই। বাচ্চাটা কি করবি? অলি কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিক স্বরে বলে ওঠে, কি করব? অ্যারবাসন করে ফেলবো। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর অলির কথা মতো লিয়াকত হোসেন আর আসমা বানু অলিকে নিয়ে পুলিশের কাছে আসে। পুলিশ সবকিছু শুনে বলে, দেখুন, এভাবে তো আর কারো বিরুদ্ধে হুট করে রেপ কেস করা যায় না। তাছাড়া ঘটনার 2 মাস হয়ে গেছে, আপনারা এতদিন বসেছিলেন কেন? আসমা বানু আর লিয়াকত হোসেন কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে। আশেপাশে পুলিশ গার্ডসরা তাদের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। অলি স্বাভাবিক স্বরে বলে, আমি ভয়ে তখন কাউকে কিছু বলতে পারিনি, তাছাড়া ওনার মা আমাকে থ্রেট দিয়েছিল। পুলিশ হালকা কেসে বলল, দেখুন, এসব বিষয়ে মামলা করতে হলে আগে মেডিকেল ক্লিয়ারেন্স লাগবে। অলি ভ্রুকুসকে পুলিশের দিকে তাকায়, সে ব্যাপারটা বুঝতে পারেনি। আসাওয়ান হঠাৎ উঠে দাঁড়ালেন, অলির হাত ধরে বাইরে এনে বললেন, এসব করে কোনো লাভ হবে না। সবকিছু করার পর পুলিশ তাদের কিছু করতে পারবে না। তুমি এসব কি বলছো মা? যদি আমি ন্যায় বিচার নাই পাই তাহলে পুলিশ আছে কি করতে? তুই ন্যায় বিচার দিয়ে কি করবি অলি? এত কিছুর পর কি তুই বাঁচতে পারবি না? এই সমাজের মানুষদের তুই চিনিস না? দেখলি না আসার সময় পাশের বাড়ির মহিলাটা কিভাবে তাকাচ্ছিল? আমার মনে হয় তারাও কিছু আজ করতে পারছে। আর মেডিকেল ক্লিয়ারেন্স করতে গেলে অনেক কিছু করতে হবে, তুই সেগুলো সহ্য করতে পারবি না। মায়ের মুখ থেকে এসব কথা শুনে অলি অনেক অবাক হলো। তার মা তো এমন ছিল না, অন্যায় দেখলে সব সময় রুখে দাঁড়াতো। তাহলে আজকে কেন আপোষ করতে চাইছে? আসমা বানু উপায়ন্তর না পেয়ে সমস্ত জটিল বিষয়গুলো অলিকে খুলে বলল। অলি পরিবেশ বুঝতে পারলো, হয়তো তাকে আলভিকে বিয়ে করতে হবে, নয়তো বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলতে হবে। এসব আইনি প্রক্রিয়ায় সে বিচার পাবে না। উল্টো সমাজের মানুষে এসব জানতে পারলে তাদেরকে বাঁচতে দেবে না। অলি বুঝতে পারছে না যে সে কি করবে। তারা বাড়ি ফিরে আসলো। দরজার সামনে আসতে তাদের এক প্রতিবেশী বলল, আপা, আপনারা কি পুলিশের কাছে গিয়েছিলেন? কথাটা শুনে আসমা বানু চমকে গেলেন। না তো আপা। আরে আপা, মিথ্যা বলছেন কেন? আমার স্বামী বাজার থেকে ফেরার পথে পুলিশ স্টেশনের সামনে আপনাদের দেখেছিল। বলুন না কি হয়েছে? আমাকে বললে আমি হয়তো আপনাদের হেল্প করতে পারবো। আমার ভাইয়ের ছেলে পুলিশের চাকরি করে। কথাটা শুনে অলি কিছু বলতে যাবে, তার আগে আসমা বানু তাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। অলি টাল সামলাতে না পেরে মেঝেতেই বসে পড়ে। তার শরীর খুব একটা ভালো নেই। মা, উনি আমাদের হেল্প করতে বলছে, আমাদের ওনাকে বলা উচিত। আসমা বানু রেগে মেগে বলল, তুই অনেক বোকা। উনি কথা বের করতে এসেছিল আর তুই বোকার মতো সব বলে দিতে যাচ্ছিলি। অলি চুপচাপ সেখানে বসে রইল। লিয়াকত হোসেন রুমে যেতে নেবে তার আগে আসমা বানু বলে ওঠে, আমি আমেনা আপার থেকে ওসমান মির্জার বাড়ি ঠিকানা নিচ্ছি, আমরা সেখানে যাব। অলি কান্না ভরা চোখে মায়ের দিকে তাকায়। সে আলবিকে বিয়ে করতে চায় না, কিন্তু সে এটাও বুঝতে পেরেছে আর বেশি দিন ব্যাপারটা তারা আড়াল করে রাখতে পারবে না। লিয়াকত হোসেন বলল, তোমার কি মনে হয় ওনারা অলির সাথে তাদের ছেলের বিয়ে দিতে রাজি হবে? আসমা বানু একটা শ্বাস ফেলে বললেন, না হলে আর কিছুই করার নেই। অলিকে যেভাবেই হোক অ্যাবর্শন করিয়ে ব্যাপারটা শেষ করে ফেলবো, দরকার হলে বাসাও চেঞ্জ করে ফেলবো, কিন্তু কোনোভাবে বিষয়টা জানাজানি হতে দেওয়া যাবে না। অলি আর কোনো কথা বললো না। এত কিছুর পর তার আর কিছুই বলার নেই। আসমা বানু তার বোনকে কল দিয়ে ঠিকানা কালেক্ট করলো, সেই সাথে ওই ব্যাপারে কাউকে কিছু বলতেও নিষেধ করে দিল। যদিও সে আমিনাকে অলি আর আলবির ব্যাপারে কিছুই জানেনি, সে শুধু বলেছে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে যাবে সেখানে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, তারা মির্জা বাড়ির সামনে এসে নামলো। রাত আধারের মাঝে মির্জা ভিল্লা আলোয় ঝলমল করছে। এত বড় বাড়ি দেখে অলি স্বাভাবিকভাবে অবাক হলো। লিয়াকত হোসেন দারোয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। এটাই কি মির্জা ভিল্লা? জি, আপনার কারা? আমরা তাদের আত্মীয়, অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। আপনি নাম বলুন, আমি স্যারের কাছে ফোন দিয়ে অনুমতি নিচ্ছি। লিয়াকত হোসেন নাম বলতেই দারোয়ান ওসমান মির্জাকে কল দিল। লিয়াকত হোসেন নাম শুনে সে চিনতে পেরে অনুমতি দিয়ে দিল। স্যার অনুমতি দিয়েছে, আপনারা ভেতরে যান। তারা 3 জন ভেতরে ঢুকলো। লিয়াকত হোসেন আর আসমা বানু আগে আগে যাচ্ছে। অলি তাদের পিছু পিছু যাচ্ছে। তার পা এগোতেই চাইছে না, মন বলছে খুব খারাপ কিছু হতে চলেছে, কিন্তু এত কিছুর পর বাবা মায়ের উপর কিছু বলতে পারবে না। তার ভেতরে ঢুকতে নূরনাহার এগিয়ে এলেন। ওসমান মির্জা ড্রয়িং রুমে ছিলেন। আসসালামু আলাইকুম। লিয়াকত হোসেনের সালাম উত্তর দিলেন নূরনাহার। ওয়ালাইকুম আসসালাম, আসুন আপনারা ভেতরে আসুন। তারা 3 জন ড্রয়িং রুমে এসে বসলো। অলি তো মাথা নিচু করে নিজের পরনের স্কার্টের এক কোণ খামচে ধরে বসে আছে। ওসমান মির্জা হাসি মুখে বলল, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। যদিও আমি নিশ্চিত যে আপনারা কোনো না কোনো কারণবশত এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যে 2 জন সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে গেল। নূরনাহার গিয়ে রুনা খাতুন আর শাহনাজ বেগমকে ডেকে আনলো। শাহনাজ বেগম তো তাদের দেখলেই তেলে বেগুনে চলে উঠলো। আপনারা এখানে কোন মতলবে এসেছেন? আপনাদের ঢুকতে দিয়েছে কে? কথা বলে শুনে আসমা বানু আর লিয়াকত হোসেন বেশ অপমান বোধ করলো। অলি জানতো যে এরকম
এরকম কিছু হবে সেজন্য সে আসতে চাইছিল না। ওসমান মির্জা প্রপোজকে শাহনাজের দিকে তাকালো। তুমি ওনাদের সাথে এভাবে কেন কথা বলছো? ভুলে যেও না ওনারা তোমার ভাইয়ের আত্মীয়, উনি তোমার বাপের বোন হয়। শাহনাজ বেগম নিজের রাগ কন্ট্রোল করে বসে পড়লো। আর যাই হোক, সবার সামনে নিজের ভাইয়ের আত্মীয়দের ছোট করা ভালো দেখাবে না। উর্মিলা নিজের রুমে বসে দিহানের সাথে ফোনে কথা বলছিল। আচ্ছা, 2 মাস আগে আমি তোমার মামাতো বোনের বিয়েতে তোমাদের সাথে যেতে পারিনি বলি কি তুমি রাগ করে সেই 2 দিন আমার কল রিসিভ করনি? এতদিন পর দিহানের মুখ থেকে এই কথা শুনে উর্মিলা একটু থতমত খেয়ে গেল। আমি আপনার সাথে রাগ করবো কেন সেটা আমি কিভাবে বলবো? আমি অভিকে কল দিয়েছিলাম, তুমি সেটাও কেটে দিয়েছিলে কেন বলো তো? আপনি অভি ভাইয়াকে কল দিয়েছিলেন, তো সেটা আমি কিভাবে কাটবো বলেন? উর্মিলা নিজের কথা শুনে নিজে হতভম্ব হয়ে গেল। সে তোতলাচ্ছে কেন বুঝতে পারলো না। দিহান তো হাসতে লাগলো। আমি জানতে পেরেছি যে অভি ফোনটা তখন তোমার কাছে ছিল, তুমি কল কেটে দিচ্ছিলে। আমার প্রশ্ন হলো, আমি তোমাদের সাথে না যাওয়ায় তুমি রাগ করেছিলে কেন? শুনুন, আমি কোনো রাগ টাগ করিনি। আগের কথা বাদ দিন, আর কথায় কথায় এত হাসবেন না তো। দিহান একটা শ্বাস ফেলে চুপ করে রইলো। উর্মিলা পরিস্থিতি স্বাভাবিক করতে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি জানেন না আলভি ভাইয়া এখন কোথায় আসবে? দিহান শান্ত কণ্ঠে বলল, এক কথা প্রতিদিন জিজ্ঞেস করলে উত্তর চেঞ্জ হয়ে যাবে না উর্মি? অভি যেখানে তোমাদের সাথে যোগাযোগ করেনি সেখানে ও আমার সাথে যোগাযোগ রাখবে, এটা ভাবা অনুচিত। তো তোমরা হয়তো লাস্টের দিকে বুঝতে পারো না যে দিহান আর